আজকের গল্প হিসেব মেলে না। লিখেছেন অনিন্দিতা। 25 তলায় 4000 স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাট, সুইমিং পুল, মাল্টি জিম, ক্যাফে, গ্রোসারি শপ, 24 ঘন্টা সিকিউরিটি সার্ভিস। একটা অভিজাত আবাসনে যা যা থাকার কথা তা সবই আছে। শুধু তাই নয়, মিস্টার অভিজিৎ রায়চৌধুরীর অনেকগুলো ব্যবসা, দেদার টাকা। সেই টাকায় চাইলে সে পুরো দুনিয়া কিনে নিতে পারে। ভাব একবার, তোকে কখনো কোনো টাকার হিসেব দিতে হবে না, ইচ্ছে মতো খরচ করতে পারবি। তাছাড়া আলাদা গাড়ি, ড্রাইভার থাকবে তোর জন্য, সঙ্গে 2-3টে কাজের লোক। সত্যি বলছো মা? টাকা পয়সার কোনো হিসেব দিতে হবে না? যা ইচ্ছে কিনতে পারবো, ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবো। বাড়িতে তো একটা লিপস্টিক কিনতে গেলেও বাবাকে হাজারো কৈফিয়ত দিতে হয়। আর দুটো একটা বিয়ে বাড়ি পড়লে তো কথাই নেই। গিফট কেনার চক্করে মাসের শেষ 10 দিন হয় আলু সেদ্ধ ভাত, নয় নুন ভাত খেয়ে কাটাতে হয়। সেই জন্যই তো এই সম্বন্ধটা আসতে না আসতেই লুফে নিলাম। চাই না আমার মতো হিসেব নিকেশ করে তোকে বাকি জীবনটা কাটাতে হোক। একেবারে রাজরানীর মতো আরামে থাকবি। 4000 স্কোয়ার ফিটের ফুল ফার্নিশড ফ্ল্যাট, সবটাই তোর। একেবারে বড় বড় চোখ করে বলছিলেন অরুণা। তার চোখের দিকে তাকালে বোঝা যায় মেয়ের সুখী ভবিষ্যতের স্বপ্নে মশগুল দু চোখ। কিন্তু রুমি সামান্য অবাক হলো সে। এর মধ্যেই সে এই সুখের জীবনের নদীতে কল্পনার পানসি ভাসিয়ে দিয়েছে। স্রোতের টানে ভেসেও গেছে খানিক দূর। এর মধ্যে মা আবার কিন্তু নিয়ে আসে কেন? এই সুখের জীবনেও গণ্ডগোল? কি গণ্ডগোল থাকতে পারে? মিস্টার রায়চৌধুরী কি এর আগেও আর একটা বিয়ে করেছিলেন? তোর কি মাথা খারাপ হয়েছে? দোজবরের সঙ্গে তোর বিয়ে দেব আমরা? কেন? তুই আমাদের একমাত্র মেয়ে বলে কথা। তাহলে কিন্তু বললে যে? বয়সে ভদ্রলোক তোর থেকে বছর দশকের বড়। তাছাড়াও এই বিয়েতে একটা শর্ত রয়েছে। ও রবীন ঘটক স্পষ্টস্পষ্ট বলে দিয়েছে, এই শর্ত মানতে পারলে তবেই নাকি বিয়ে হবে। মিস্টার রায়চৌধুরীকে বিয়ে করলে তুই কোনো চাকরি বাকরি করতে পারবি না। ওর কথা শুনেই চলতে হবে, এটাই শর্ত। মনে মনে মুখ বাঁকালো রুমি। এমন আরামায়েশের জীবন ছেড়ে কেন চাকরি করতে যাবে সে? আর যা রেজাল্টের ছিঁড়ি, কে চাকরি দেবে তাকে? স্কুল জীবনে অঙ্কে কুঁতিয়ে কুঁতিয়ে 30 পেত কিনা সন্দেহ। কোনো রকমে গ্রেস মার্ক পেয়ে পরের ক্লাসে উঠত। গ্রাজুয়েশনটা সারতে পারলে সে বাঁচে। একবার বিয়ের পিঁড়িতে বসে পড়লে আর চিন্তা নেই। সব দায়িত্ব বরের উপর ছেড়ে সে নিশ্চিন্ত থাকবে। ইচ্ছে মতো শপিং করবে, মুভি দেখবে, রেস্টুরেন্টে খাবে। সব সুখ হাতের মুঠোয় এসে ধরা দেবে। এই যেখানে জন্মেছে সে, ছোট থেকে বড় হয়েছে এই নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে, এখানে থাকতে একটা দিনের জন্য তার ভালো লাগে না। কিছু একটা কেনাকাটা করলেই মাসের শেষে আলু সেদ্ধ নয় নুন সেদ্ধ ভাত, নয় ফেনা ভাত খেয়ে দিন কাটাতে হয়। বন্ধুরা এগ রোল, চিকেন রোল খায়, আর তার ভাগ্যে সামান্য সিঙাড়া, আলুর চপও জোটে না। অবন্তিকার উল্টোপাল্টা কথাগুলো নিয়ে সে মাথা ঘামায় না। পকেট ভারী থাকলে ওসব নিজের পায়ে দাঁড়ানোর কথা, ঘাম ঝরিয়ে রোজগারের কথা, সারাদিন বই মুখে বসে থাকার কথা মাথায় আসে। ইচ্ছে হলে অবন্তিকার সামনে হোটেল থেকে পছন্দের খাবার কিনে নিজে খায়, সামনে থাকা বন্ধুদেরও খাওয়ায়। নইলে রুমির ওর সঙ্গে তাল মেলাতে বইয়েই গেছে। চশমা চোখো মেয়েটা প্রায় সারাদিনই ক্লাসে নয় লাইব্রেরিতে কাটিয়ে দেয়। সাদা কালো অক্ষরের মধ্যে কী মজা খুঁজে পায় কে জানে। চোখের নিচে কালির ছোপ, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ আছে মেয়ের? না রূপচর্চা, না চুলের যত্ন। পাছের যত্ন নিতে হয়, তাই চুলগুলো কেটে রেখেছে ছোট করে। রুমি একবার বলতে গিয়েছিল, সবসময় এমন উলোঝুলো হয়ে থাকিস কেন? মুচকি হেসে বলেছিল অবন্তিকা, ওসবের জন্য তো সারা জীবন পড়ে আছে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য কয়েকটা মাত্র বছর হাতে। সেই বয়সটা অবহেলা করে নষ্ট করলে হবে? ভারী বিরক্ত হয়েছিল রুমি। আরে বোকা, জীবন উপভোগের বয়স তো ওইটুকুই। তারপর তো রোগ ভোগ, মানসিক চাপের দিন। এই বয়সে আনন্দ ফুর্তি করার বদলে কারি বা সাদা কালো অক্ষরের পাতায় মাথা গুঁজতে ইচ্ছে করে। উত্তর না পেয়ে অরুণার মুখ গম্ভীর হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকালেন।
তাহলে তোর সিদ্ধান্ত কি রুমি? আমরা কি অভিজিৎ রায়চৌধুরীকে জানিয়ে দেব তোর পছন্দ নয়? তুমি কি পাগল হলে মা? বয়সে একটু বেশি হয়েছে তো কি? অত টাকা, বাড়ি গাড়ি, নিজের হাইফাই লাইফস্টাইলের জন্য ওটুকু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। তুমি ওকে বলে দাও আমি রাজি। এক কথায় বিয়ে স্থির হয়ে গেল। বিয়ের আগে রুমি বেশ কয়েকবার শপিংয়ে গেল মিস্টার রায়চৌধুরীর সঙ্গে। মা বয়সটা বছর 10 বেশি বলেছিল, কিন্তু চোখে দেখে মনে হলো নুন মরিচ চুলের মিস্টার রায়চৌধুরীর সঙ্গে তার বয়সের ব্যবধান বছর 15 কিংবা তারও বেশি হতে পারে। কিন্তু ভদ্রলোক যখন মার্সিডিজের দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন, রুমির মনে হলো বছর 20 বেশি হলেই বাকি। এমন গাড়ি চড়তে পারছে, এই কি বড় ব্যাপার নয়? কয়েক লাখি লেহেঙ্গা, শাড়ি, এক গাদা জুয়েলারি। ভদ্রলোকের শপিংয়ের বহর দেখে রুমির চোখ কপালে উঠল। তার জন্য কি পুরো শপিং মলটাই কিনে নেবেন নাকি? এ সবই তার, শুধুই তার, তার একার? ভাবা যায়? রুমির মনে হলো খুশিতে আনন্দে সে পাগল হয়ে যাবে। এর মধ্যে একদিন নিজের গাড়িতে চাপিয়ে মিস্টার রায়চৌধুরী তাকে কলেজেও পৌঁছে দিয়ে এসেছেন। গাড়ি থেকে রুমিকে নামতে দেখে পিঙ্কি হেসে বলল, তোর কাকা তো হেব্বি মালদার রে। কাকাকে? উনি আমার হবু বর, মিস্টার অভিজিৎ রায়চৌধুরী, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। লেটেস্ট মডেলের আইফোনটা দেখিয়ে বলল, বার্থডে গিফট হবু বরের তরফ থেকে। পরক্ষণে রুমির গলায় ডায়মন্ড পেন্ডেন্টটা ঝিকিয়ে উঠল। পিঙ্কি সেদিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে দেখে গর্বিত ভঙ্গিতে হাসল সে। অরিজিনাল বুঝলে, নামি ব্র্যান্ডেড শোরুম থেকে সঙ্গে গিয়ে কিনেছি। আরও আছে, বিয়েতে পরবো যখন দেখবি। পিঙ্কি, অরিজিতা, দেবপর্ণারা এত সাজসজ্জা, এত জৌলুস দেখে ভুলেই গেল রুমির বরের বয়সের কথাটা। ক্লাসের অবসরে সবাই ভিড় করে এলো নতুন পাওয়া দামি গিফটগুলো দেখতে। প্রাপ্তি বলল, সো লাকি ইয়ার, বয়সে কি আর এসে যায়? আমায় যদি এমন একজন রিচ মিডল এজ ম্যান বিয়ের প্রস্তাব পাঠায়, এক্ষুনি রাজি হয়ে যাব। রুমিকে দেখতে দেখেছিস? আয়নায় নিজেকে দেখ, অমন কোটিপতি তোর দিকে ফিরেও তাকাবে না। হানিমুনে প্যারিস আর সুইজারল্যান্ড অবশ্যই যাস। সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে ভুলিস না। লাইক কমেন্টের দায়িত্ব আমাদের, হাসলো অর্চিতা। তোর লাইক কমেন্টের জন্য রুমি হাত পেতে বসে আছে আর কি, হাসতে হাসতে বলে উঠল দেবপর্ণা। ওর বরের যা পয়সা, দেখবি কন্টিনেন্ট ট্যুরে যাবে হানিমুনে। রুমি তখন আমাদের চিনতে পারলে হয়। সুখ চোয়ানো স্বরে রুমি বলে উঠল, তোরা যে কী সব বলিস না, তোদের কখনো ভুলতে পারি? আমি ঠিক যোগাযোগ রাখব। আর কি কি দিল রে দেখা, লোভী গলায় বলে উঠল পিঙ্কি। সবে মোবাইলে একটা ফটো গ্যালারি থেকে 7 লাখি লেহেঙ্গার ছবিটা বের করেছে রুমি। অমনি বেরসিকের মতো অবন্তিকা বলে উঠল, এত তাড়াতাড়ি বিয়ে তো করছিস, পরে কি হবে ভেবে দেখেছিস? হবু বরের যতই পয়সা থাক, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করলে দিনের শেষে পস্তাতে হয়। মাটি যদি ঝুরঝুরে হয়, গাছ সহজেই হেলে পড়ে। তেমনি নিজের পায়ের নিচের মাটি যদি শক্ত না হয়, তবে যে কেউ তাকে দোলে মুচড়ে চলে যেতে পারে। বিয়ের আগে জিজ্ঞেস করে নিস, তোর হবু স্বামী ভবিষ্যতে তোকে চাকরি করতে দেবে তো? কোন উজবুকে চাকরি করতে চায়? আমার বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। টাকার লেখাজোখা নেই। ওর বউ হয়ে আমার কোনোদিন চাকরি করার দরকার পড়বে না। আমার জন্য আলাদা গাড়ি, ড্রাইভার, 3-4 জন হাউস হেল্প, ভাবতে পারছিস? আমি কেন 10টা 5টার কলম পিষতে যাব? ওসব তুই করিস বরং। তা বলি, আমার বিয়ে নিয়ে তোর এত ইন্টারেস্ট কিসের? এত জিনিসপত্র দেখে হিংসে হচ্ছে নাকি? তুই বরং জ্ঞান দিয়ে ফালতু সময় নষ্ট না করে লাইব্রেরিতে গিয়ে আরেকটু বেশি পড়াশোনা কর। 10টা 5টার একটা চাকরি তো জোটাতে হবে, রূপের জোরে তো আর পার হবি না। কথা শেষে মুসকে মুসকে হাসতে লাগলো রুমি। মুখ কালো করে চলে গেল অবন্তিকা। যাওয়ার আগে মৃদুস্বরে বলল, তোর ভালোর জন্যই কথাগুলো বলছিলাম রুমি। হয়তো তুই আমায় ভুল বুঝলি। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, যেন তোর জীবনে সুখের মোড়কে অসুখ না ছোবল দেয়। বলা বাহুল্য, সুখের স্বপ্নে ভাসতে থাকা রুমির কানে সে কথা যায়নি। সে তখন বন্ধু বান্ধবদের সঙ্গে ভবিষ্যতে সুখী জীবনের গল্পে মশগুল। কথার ফাঁকে হাসতে হাসতে বলল, আজ তোদের পিঙ্ক লাইন রেস্টুরেন্টে খাওয়াবো, খরচ সব আমার। সে তো অনেক টাকা দাম, অত টাকা তুই পাবি কোথায়? ভুরু তুলে জিজ্ঞেস করল দেবপর্ণা।
রুমি হাসল, মসৃণ তেলালো হাসি। কাবাব, বিরিয়ানি, চিকেন চাপের গন্ধে মমা করছে চারিদিক। খাওয়া দাওয়ার ফাঁকে বন্ধুরা মিলে সব গুলতানি করছে। মাটনের নরম তুলতুলে পিসটাই কামড় দিয়ে রেস্টুরেন্টের সুদৃশ্য আলোকসজ্জার দিকে তাকালো রুমি। বন্ধুদের মতো সেও প্রথম এত দামি রেস্টুরেন্টে এসেছে। এবার থেকে এসব রেস্টুরেন্টে আসার অভ্যেসই করতে হবে। নিজের স্ট্যান্ডার্ড মেনটেন না করলে মিস্টার রায়চৌধুরীর সঙ্গে পাল্লা দেবে কিভাবে? এই দিনটার স্বপ্ন সে কতবার দেখেছে। মিস্টার রায়চৌধুরীর দৌলতে আজ তার এতদিনের স্বপ্ন পূরণ হলো। ভাগ্যিস ভদ্রলোককে সে বিয়ে করতে রাজি হয়েছিল। শুনতে পেল দেবপর্ণা পিঙ্কিকে বলছে, অবন্তিকা মাঝে মধ্যে আমাদের ফুটপাতের দোকান থেকে চাউমিন, এগরোল খাওয়াই বটে, কিন্তু এমন বড় রেস্টুরেন্টে এত দামি খাবার খাওয়াতে পারবে কোনো দিন? রুমির আমাদের বড় মন, তাই এভাবে যেমন খুশি যত খুশি। তোরা ডেজার্ট অর্ডার কর, আমি তো অরেঞ্জ চিজ কেক নেব। হাত উঁচিয়ে বলল, ওয়েটার ডেজার্টের অর্ডারটা নাও। বড় রেস্টুরেন্টে খাওয়ার সঙ্গে সঙ্গে আদব কায়দাগুলো রপ্ত করে ফেলেছে সে। বন্ধুদের ছানা বড়া চোখগুলো দেখে মনে মনে হাসল রুমি। এতদিনে সে অবন্তিকার উপর কবজা করতে পেরেছে। এর আর অবন্তিকার ওই ফুটপাতের হোটেলের চাউমিন, এগরোল নিয়ে মাথা ঘামাবে না। এবার থেকে কলেজে সে অপ্রতিদ্বন্দ্বী। সোনা হীরের গয়নায়, দামি বেনারসিতে, নামি মেকআপ আর্টিস্টের হাতের জাদু তুলির টানে সেজেগুজে ঝলমল করছিল রুমি। কনের সাজে সত্যিই তাকে অনন্যা লাগছিল। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে হলো ছোট থেকেই রুমি অপরূপা। উড়িয়ে বাড়িয়ে যেভাবেই হোক নিজের রূপের যত্ন করতে ভুলতো না কোনো দিন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার চোখ চলে যাচ্ছিল রুমির সোনা হিরেতে মোড়া রূপের দিকে। এমন সৌভাগ্য নিয়েও চলছিল ফিসফিসানি। এমন সময় গোলাপ দিয়ে সাজানো খাকি রঙের অডিটা এসে দাঁড়ালো বিয়ের জন্য ভাড়া নেওয়া ব্যাঙ্কোয়েটের দরজায়। আত্মীয় স্বজনের মধ্যে শোরগোল পড়ে গেল, বর এসেছে, ওরে বর এসেছে রে। নদী স্রোতের মতো সময় চলে যায়। বিয়ের পর যে আয়েশি সুখী জীবনের স্বপ্ন দেখেছিল রুমি, বাস্তব যে তার চেয়ে অনেকটা আলাদা সময় পেরিয়ে বুঝতে শিখেছে সে। উচ্ছল ঝর্ণা আজ শান্ত দিঘি। তবুও মোটের উপর সে অখুশি নয়, যদিও মাঝে মধ্যে অপ্রাপ্তিগুলো খোঁচা দেয়। সাময়িকভাবে মনে হয় এই জীবনে কী বা পেলাম, তারপর আবার জাঁকজমকপূর্ণ জীবনের অংশ হয়ে ওঠে সে। এই সংসারে তেমন একটা কাজকর্ম করতে হয় না। তার কাজ কেবল মিস্টার রায়চৌধুরীর সঙ্গে নামি দামি পার্টিতে যাওয়া, আদব কায়দা মেনটেন করে সোশ্যালি অ্যাক্টিভ থাকা। পুরনো জীবন পুরনো পোশাকের মতোই ছেড়ে এসেছে সে। দামি পোশাক, দামি গয়না, প্রসাধন, এসব নিয়েই তার সুখ যাপনের জলছবি। কিন্তু সে তো চোখের দেখা। সত্যি কি এই যাপনে সে খুশি? একসময় যেগুলোকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বলে ভাবত, আজ সেগুলোই তাকে ব্যঙ্গ করে। একাকিত্বের আঁধারে মনে পড়ে কতদিন হয়ে গেল সে আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে পান্তা খায়নি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি। কিন্তু এসব কথা মিস্টার রায়চৌধুরীর কাছে বলা যায় না। বললে জুটবে উপহাস। বলে উঠবেন, এই জন্যই গুরুজনেরা বলেন রূপ নয় ঘর দেখে বিয়ে করতে হয়। হাতে ঘরের মেয়ে তো, ভুল মানুষকে বিয়ে করেই আমার এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের আদব কায়দার ছাঁচে ঢালা অতই সহজ? বড় খারাপ লাগে তখন। যে বন্ধুদের সঙ্গে একসময় যোগাযোগ রাখবে ভেবেছিল অবন্তিকাকে হারিয়ে দেবে অপর্যাপ্ত টাকার জোরে। আজ সময়ের গতিপথে সে নিজেই হারিয়ে গেছে। চারপাশে সবাই, তবু সে বড় একাকী। আর চাইলেই কি যোগাযোগ রাখা যায়? তার নিজের পায়ের মাটিটাই ঝুরঝুরে বালির মতো। একবার মিস্টার রায়চৌধুরীকে বলেছিল বন্ধুদের সঙ্গে দেখা করার কথা। মুহূর্তেই নিবৃত হতে হয়েছিল তাকে। হাসি মুখে বলা কথায় রুমির শির দাঁড়াবে শীতল স্রোত বয়ে গিয়েছিল। বিয়ের আগের সত্যের কথাটা ভুলে যাওনি নিশ্চয়ই? তুমি কি আগের জায়গায় ফিরে যেতে চাও? কেঁপে উঠেছিল রুমি। যদিও এই ঐশ্বর্যের সংসারে পদে পদে অপমান, অসম্মান, তবু এই ঐশ্বর্যের মোহ কি কম? বাসে, ট্রামে বাকিদের সঙ্গে বাদুজ্ঝোলা হয়ে যাওয়া, একই ভাত, ডাল, আলু সেদ্ধ দিনের পর দিন, ভাবলেই কেমন চারপাশটা শূন্য হয়ে যায়। দুপুর বিকেল আজও রুমি বিলাস করে, যদিও বিলাসের ধরন বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। কল্পনা বিলাসের জায়গা নিয়েছে স্মৃতিবিলাস। বিয়ের পরপর বড় খুশি ছিল সে। এত বড় ফ্ল্যাট, তাও নিজস্ব। মার্বেল টাইলসে মোড়া বাথরুম, সাজানো কিচেন,
নিজের আলাদা সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হতো। মাঝে মাঝেই উঠোনের কলপাটটা মনে পড়ে যেত, যদিও নিজেদের, তবু ওটাকে বাথরুম বলা যায় কি? বিয়ের 1 সপ্তাহ হতে না হতে স্বপ্নের ইউরোপ ট্যুর। হানিমুনের দিনগুলো ছিল এক টুকরো স্বর্গের মতো। চোখের সামনে ছবিতে দেখা প্যারিসের আইফেল টাওয়ার, মোহের ক্লিপস, সুইজারল্যান্ডের বরফে পাগলের মতো উল্টো পাল্টা গড়াগড়ি খেয়েছে, উঠেছে ঝকঝকে ট্রেনে, ছবি তুলেছে পাগলের মতো। যে সুইস চকলেটের নাম শুনেছে জীবনভর, চেখেছে, কিনে এনেছে হিরে বসানো সুইস ঘড়ি, কিন্তু তারপরেই কেমন সব পাল্টে গেল। স্বপ্নে যে আরাম আয়েশের মসৃণ গোলাপ বিছানো রাস্তা দেখেছিল, বাস্তবে রাস্তায় যে প্রতি পদে কাঁটা ছড়ানো থাকে, সেটা বুঝতে খুব বেশি সময় লাগলো না। স্পষ্টতই বুঝতে পারল সে, মিস্টার অভিজিৎ রায়চৌধুরী তাকে বিয়ে করেছে আর্ম ক্যান্ডি হিসেবে ব্যবহার করবার জন্য। বড় বড় পার্টিতে নামি দামি অফিসারেরা তার সঙ্গে নাচতে উন্মুখ থাকে, সৌন্দর্যে বিমুগ্ধ হয়, প্রশংসায় ভরিয়ে দেয় প্রতিবার। সেই ফাঁকে একের পর এক বিগ ডিল বাগিয়ে নেন মিস্টার রায়চৌধুরী। সব জেনে বুঝেও কোনো প্রতিবাদ করার সাহস পায় না রুমি। বলা যায় না, পোষা ময়না বিদ্রোহী হয়ে উঠেছে দেখলে যদি মিস্টার রায়চৌধুরী আবার আস্থা করে ফিরিয়ে দিয়ে আসেন। এখন রুমি বোঝে অবন্তিকা সেদিন ঠিক কী বলতে চেয়েছিল। পরগাছার মতো বাঁচলে জীবনের প্রতিটা দিন ভয়ে ভয়ে বাঁচা ছাড়া উপায় থাকে না। অধিকাংশ দিনই ব্যবসার কাজ সামলে গভীর রাতে বাড়ি ফেরেন মিস্টার রায়চৌধুরী। অবশ্য পার্টি থাকলে সে আলাদা কথা, কিন্তু আজ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলেন তিনি। হঠাৎ ওই ভারী গলার ডাক শুনে রুমি খানিক অবাক হলো। 2 বিছানা আলাদা হয়েছে কবেই, আজকাল কথাও হয় কালে ভদ্রে। শুধু ক্লাব পার্টিতে একসঙ্গে দুজনে সুখী দম্পতির অভিনয় করে থাকে। মিস্টার রায়চৌধুরী বলেন, নিজেদের মধ্যে যাই হোক না কেন, ব্যবসা করতে গেলেও আমার ধোঁকার জায়গাটি বজায় রাখতে হয়। পরগাছা হওয়ার সবচেয়ে বড় জ্বালা হলো, ইচ্ছে না থাকলেও মিস্টার রায়চৌধুরীর ডাকে রুমিকে আসতেই হলো। গম্ভীর স্বরে বলে উঠলেন, কাল আমার স্পেশাল গেস্ট আসবে, সব কিছু যেন টিপটপ থাকে, তুমিও। রুমি ঘাড় হেলালো। সে তো এই দামি ফ্ল্যাটের হাজারো আসবাবের মধ্যে একটা, হয়তো মূল্যবান, হয়তো মূল্যহীন। আলাদা অস্তিত্ব কোথায় তার? হাসল সে। হুকুম তামিল করতে বান্দি প্রস্তুত। সুচারু প্রস্তুতি নেওয়ার পরেও জীবন কখনো কখনো অপ্রস্তুত করে দেয়। ফার্স্ট ক্লাস দার্জিলিং টি মাগ থেকে চলকে পড়ার পর বুঝল রুমি, সোফায় বসা মিস্টার রায়চৌধুরীর গেস্ট হিসেবে যাকে দেখল, তাকে আর কোনো দিন জীবনের পথের বাঁকে সে দেখতে চায়নি। কিন্তু জীবন চিরকালই আনপ্রেডিক্টেবল, তাই বোধহয় আবার দুজনকে মুখোমুখি হতে হলো। কেন ফিরে এলো সে জীবনে, তাও আবার মিস্টার রায়চৌধুরীর সম্ভ্রান্ত অতিথি হিসেবে? রুমির মনে হলো একেই বোধহয় ভাগ্যের মার বলে। ভাগ্য তাকে সব দিক থেকে পরাভূত করেছে। গলায় শুধু মধু ঢেলে মিস্টার রায়চৌধুরী বললেন, সামলে রুমি সামলে, কাজ তো একটু দেখে করতে পারো। মিট মাই ওয়াইফ মিসেস রুমি রায়চৌধুরী, আর ইনি আমার অনার্ড গেস্ট, ইনকাম ট্যাক্সের উচ্চপদস্থ আধিকারিক মিসেস অবন্তিকা সেনাপতি। ভালো করে খাতিরদারি করো বুঝলে, আমার ভাগ্য কিন্তু এরই কলমে। দুজনের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। দাঁড়িপাল্লার মাপ কখন যে বদলে যায় কেই বা জানতে পারে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।